আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মারুফ আছি আপনাদের সাথে। তো আমাদের এই প্লেলিস্টে আমরা বিল্ডিংয়ের হ্যান্ড ক্যালকুলেশন করব, যেটা আমাদের জন্য প্রত্যেক ইঞ্জিনিয়ারের জন্য খুবই জরুরি। তো যদি আমরা বিল্ডিংয়ের ফ্রেম স্ট্রাকচারটা দেখি, আমি এখানে ড্র করতেছি। যদি এগুলো কলাম হয় আর কলামটার উপরে এরকম আমাদের বিম কলাম সাপোর্টেড ফ্রেম হয়, তো আমাদের বিল্ডিংয়ে লোড ক্যালকুলেশন মেকানিজম বা লোড ট্রান্সফার মেকানিজমটা কীভাবে হয়। প্রথমে আমাদের স্ল্যাবের উপর কোনো লোড থাকে, সেই স্ল্যাবের লোডটা আমাদের এই বিমগুলোতে ট্রান্সফার হয়। পরে বিম থেকে লোডগুলো আমাদের কলামে প্রোভাইড করে। তো এই কলাম থেকে লোড আমাদের গ্রাউন্ডে ট্রান্সফার। এই আমাদের লোড ট্রান্সফার মেকানিজম। তো লোড ট্রান্সফার মেকানিজমে আমাদের একটা বিল্ডিংয়ের মধ্যে স্ল্যাবটা অনেক গুরুত্ব বহন করে, কারণ আমাদের আমরা থাকি তো আসলে স্ল্যাবের উপরে। তো এই স্ল্যাবের লোডটা বিমে যায়, বিম থেকে কলামে যায়। তো আমরা যদি বিল্ডিংয়ের ম্যানুয়াল ক্যালকুলেশন করি, তাহলে আমাদের হিসেবগুলো উপর থেকে করতে হয়, একদম টপ থেকে, অর্থাৎ স্ল্যাব থেকে আসবো। আমরা স্ল্যাব থেকে বিম থেকে কলামে আসবো, তারপরে আমরা বিল্ডিংয়ের টোটাল ওয়েটটা ক্যালকুলেশন করতে পারবো। বা বিল্ডিংয়ের মধ্যে আর অন্যান্য ল্যাটারাল লোড যা আসে সেগুলো আমরা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবো। তো প্রথমেই যে অংশটা আসে আমাদের স্ল্যাব। আর তো স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাব আমাদের দুই ধরনের হয়, একটা ওয়ান ওয়ে স্ল্যাব আর একটা টু ওয়ে স্ল্যাব। তো আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবের স্ল্যাবটা ওয়ান ওয়ে না টু ওয়ে, এটা আমাদের প্রথমে ডিসাইড করতে হয়। তো সহজ একটা ফর্মুলা যদি আমাদের বিল্ডিংয়ের লেংথ আর উইথের রেশিও, লেংথ বলতে বড় দৈর্ঘ্য আর উইথ ছোট দৈর্ঘ্য, তার মানে লেংথ আর উইথের রেশিও যদি আমাদের 2-এর নিচে হয়, তাহলে আমাদের 2A স্ল্যাব, আর 2-এর বেশি হইলে আমাদের 1A স্ল্যাব। এটা জেনারেল ফর্মুলা। এরপরেও আমাদের এর সাপোর্ট কন্ডিশন কেমন, এর উপর বেস করেও অনেক সময় ডিসাইড করতে হয় এটা 1A করবো না 2A করবো। এরপরে তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি দেখি, আমি একটা ছবি এখানে রাখছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ছবির ক্ষেত্রে বড় যে দৈর্ঘ্যটা, এটা আমাদের 16 ফিট আছে। তাহলে যদি আমরা দেখি 16/12, এর যদি আমরা রেশিও করি, তাহলে মোটামুটি 1.33 আসে। 1.33 মানে কি 2-এর কম। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা আমাদের 2A স্ল্যাব। 2A স্ল্যাব। আর 2A স্ল্যাবের ডিজাইনের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে ফাইনাইট এলিমেন্ট মেথড, এরপরে আমাদের আছে কোএফিশিয়েন্ট মেথড। তারপরে আমাদের আছে স্ট্রিপ বেসড মেথড। সবচেয়ে মোর অ্যাকুরেট আমাদের ফাইনাইট এলিমেন্ট মেথড, তারপরে স্ট্রিপ বেসড মেথড, তারপরে কনজারভেটিভ বেশি আমাদের কোএফিশিয়েন্ট মেথড। তো আমাদের আলোচনায় আমরা জেনারেলি সচরাচর এই কোএফিশিয়েন্ট মেথডটা ইউজ করে কমফোর্ট ফিল করি, এবং এটা কনজারভেটিভ সাইডে থাকে। আমাদের পরিমাণে আমরা মোটামুটি বেশি দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের আজকের আলোচনায় এই কোএফিশিয়েন্ট মেথডটা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমে নির্ণয় করছি যে আমাদের এই স্ল্যাবটা 1A স্ল্যাব না 2A স্ল্যাব। তো দেখলাম যে আমাদের আসলে এটা 2A স্ল্যাব। আমাদের স্প্যানটা এর যে রেশিও থেকে আমরা 2A স্ল্যাব নির্ধারণ করলাম। তারপরে এই স্ল্যাব যে 2A স্ল্যাব ডিজাইনের প্রথম যে ফার্স্ট স্টেপ 1টা আমাদের এর থিকনেস ক্যালকুলেশন। স্ল্যাবের থিকনেস ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন, কারণ আমি যদি স্ল্যাবের থিকনেসই ক্যালকুলেশন না করতে পারি, তাহলে আমি স্ল্যাবটা আসলে কতটুকু দিব এটা আন্দাজি দেওয়া যাবে না, সার্ভিসেবল হবে। তো এই ক্ষেত্রে স্ল্যাবের থিকনেস ক্যালকুলেশনের দুইটা পদ্ধতি আছে। একটা পেরিমিটার ডিভাইডেড বাই 180। এটা এখন আর আসলে ইউজ করে না, পেরিমিটার বাই 180। আর আরেকটা ফর্মুলা টি ইকুয়াল লন বলতে এখানে আমাদের বড় ক্লিয়ার স্প্যান ডিস্টেন্স লন 0.8 প্লাস FY ডিভাইডেড বাই 2 লক্ষ। 1 2 3 4 5, একটা শূন্য বেশি পড়ে গিয়েছে, আসলে মুছে দেই।
ডিভাইডেড বাই 36 প্লাস 9 বিটা। তো এখানে বিটাটা আসলে বিটা যদি দেখি, এই বিটাটা আসলে হচ্ছে যে আমাদের এই রেশিওই, বিটাটা হচ্ছে আমাদের স্ল্যাবের ক্লিয়ার ডিস্টেন্সের যেই রেশিও অর্থাৎ বড় দৈর্ঘ্য বাই ছোট দৈর্ঘ্য। 16/12 করলে আসে হচ্ছে আমাদের 1.33। তো 1.33 হচ্ছে বিটা রেশিও। তো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাইলে এখানে আমাদের বড় দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট, 16 × 12 0.8 প্লাস FI যদি আমাদের 60,000 PSI কনক্রিট ইউজ করি তাহলে 60,000, এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে, আর 2 লক্ষ 1 2 3 4 5 ডিভাইডেড বাই 36 প্লাস 9 × 1.33। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে দাঁড়ায় 4.4 ইঞ্চি। তাহলে আমরা একটা রাউন্ড ফিগারে নেই 4.5 ইঞ্চি। ম্যাথ করার স্বার্থে আমরা 4.5 নিলাম, কিন্তু বাস্তবে আমরা 5 ইঞ্চি থিকনেসের নিচে কম ইউজ করব না। তারপরে আমাদের স্টেপ 2 যেটা আসে, স্টেপ 2 হচ্ছে লোড ক্যালকুলেশন। স্টেপ 2 লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের প্রথমে আসে হচ্ছে ডেড লোড। ডেড লোডের আন্ডারে আছে হচ্ছে স্ল্যাবের সেলফ ওয়েট। তাইলে সেলফ ওয়েট নির্ণয় করি প্রথমে। সেলফ ওয়েটটা হচ্ছে আমাদের এই স্ল্যাবের নিজের ওয়েট। তো নিজের ওয়েটের ক্ষেত্রে স্ল্যাবের সূত্র হচ্ছে থিকনেস ইন্টু ইউনিট ওয়েট। তো থিকনেস হচ্ছে 4.5 ইঞ্চি, তার যদি ফিটে নেই 12, আর ইউনিট হচ্ছে কনক্রিটের 150 PSF। তাহলে PSF আর হচ্ছে ফিট কাটা গিয়ে হচ্ছে PCF থেকে PCF 150 PCF হচ্ছে কনক্রিটের ইউনিট ওয়েট। তো PCF আর ফিট কাটা গিয়ে হচ্ছে PSF থাকে, তার মানে হচ্ছে আমাদের এখান থেকে দাঁড়ায় 56 PSF সেলফ ওয়েট। তো সেলফ ওয়েটে ডেড লোড আছে। এরপর হচ্ছে আমাদের যেহেতু আমরা ফ্লোর হইলে অবশ্যই এখানে আমাদের মর্টার ইউজ করা হবে ফ্লোর ফিনিশের জন্য, বা অন্যান্য টাইলস হতে পারে। তো আমরা একটা ফ্লোর ফিনিশের যে ওয়েট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি এই জন্য হিসাব যদি করি, তাহলে মোটামুটি আমাদের 25 থেকে 30 PSF হয়। আমরা এখানে 25 PSF ইউজ করতেছি। কোডেও আমাদের দেওয়া আছে BNBC-তে ফ্লোর ফিনিশ কত হবে, এর চার্ট আছে সুন্দরভাবে। আমরা এখান থেকে ডেড লোডের আন্ডারে আছে, ডেড লোড থেকে আমরা এগুলো নিয়ে নিতে পারি। তারপরে হচ্ছে আমাদের আছে পার্টিশন ওয়াল লোড। তো পার্টিশন ওয়াল লোড আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে এরিয়া হিসেবে দিতে পারি, একটা লাইন লোড আকারে হিসেবে দিতে পারি। তো আমরা এখানে এরিয়া লোড হিসেবে কনসিডার করতেছি, তাহলে আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট 30 PSF কনসিডার করলাম যে আমাদের এই এরিয়াতে লাগতেছে। তাহলে আমাদের টোটাল, আর লাইভ লোড হিসেবে যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে BNBC বিশন অনুযায়ী হচ্ছে 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা যদি এরিয়া হচ্ছে PSF এ নেই, তাহলে আমরা পাবো হচ্ছে মোটামুটি 42 PSF। তো 42 না ধরে আমি রাউন্ড ফিগারে 40 PSF ধরে নিলাম, 40 PSF। তাহলে আমরা এখান থেকে যদি দেখি আমাদের টোটাল ডেড লোড কত আসে। টোটাল ডেড লোড 56, 25, 30, তার মানে হচ্ছে 111 PSF হচ্ছে TDL বা টোটাল ডেড লোড। আর TLL হচ্ছে আমাদের 40 PSF, এটা রাখলাম হচ্ছে TLL, টোটাল লাইভ লোড 40 PSF। যেহেতু আমরা ডিজাইন করব হচ্ছে USD মেথডে বা USD মেথডে হচ্ছে আমাদের স্ল্যাব ডিজাইনটা করব আলটিমেট ডিস্টেন্স ডিজাইন ফর্মুলায়। তো এই ক্ষেত্রে আমাদের লোডকে ফ্যাক্টরাইজ করতে হয়। তো লোডকে ফ্যাক্টরাইজ করলে আমাদের ফ্যাক্টর লোড হবে, ফ্যাক্টর লোড যদি আমরা দেখি, ফ্যাক্টর লোড হবে হচ্ছে 1.4 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড।
এখানে আমরা 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড এবং ফর্মুলা ইউজ করতে পারি। এক্ষেত্রে আমি একটু কনজারভেটিভে থাকার জন্য 1.4 ডেড লোড, 1.6 লাইভ লোড ফর্মুলাটাই নিয়ে নিলাম। এরপরে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আলটিমেট লোডটা আসবে 1.4 ইন্টু ডেড লোড হচ্ছে 111, আর 1.6 লাইভ লোডটা হচ্ছে আমাদের 40, 1.6 ইন্টু 40 এত পিএসএফ। যদি যোগ করি তাহলে আমাদের মোটামুটি আলটিমেট লোড আমরা পাইতেছি হচ্ছে 223.4 পিএসএফ। এখন আমাদের এই যে লোড বের করলাম তার মানে আমাদের স্টেপ 2 শেষ। তো আর স্টেপ 3 তো হচ্ছে আমাদের মোমেন্ট ক্যালকুলেশন। স্টেপ 3 হচ্ছে আমাদের মোমেন্ট ক্যালকুলেশন। মোমেন্ট স্টেপ 3 মোমেন্ট ক্যালকুলেশন। তো মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি আমাদের স্ল্যাবটা 2A স্ল্যাবে যে ঘটনাটা ঘটে, আমাদের চারদিকে হচ্ছে এই দিকের প্যানেলগুলোতে প্যানেলের একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্ট কাজ করে বা নেগেটিভ মোমেন্ট জোন কাজ করে, আর স্ল্যাবের মাঝখানে হচ্ছে আমাদের পজিটিভ জোনটা কাজ করে। আমি একটু সুন্দরভাবে চিত্রটা ড্র করি। এরকম একটা আমাদের একটা জোনে, স্ল্যাবের একটা নির্দিষ্ট জোনে, সেটা হতে পারে আমাদের L/5, L/4 এরকম হতে পারে। এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের L/5 হতে পারে, L/7ও হতে পারে। L মানে হচ্ছে আমাদের লিস্ট ডাইমেনশন, ছোট ডাইমেনশন আর কি, ছোট ডাইমেনশন L/5, L/6। এই অংশটা হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্ট কাজ করে, নেগেটিভ মোমেন্ট, আর মাঝখানের এই অংশটা হচ্ছে আমাদের পজিটিভ মোমেন্ট। তো এই মোমেন্ট ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে আমাদের প্রথমে আসি 1 নম্বরে আসি হচ্ছে নেগেটিভ মোমেন্ট। নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে আমাদের নেগেটিভ এ ডাইরেকশন বরাবর, এ ছিল হচ্ছে আমাদের প্যানেলটা যদি একাই, প্যানেল হচ্ছে ছোট, ডাইমেনশনটা হচ্ছে আমাদের এ ছিল, আর বড় ডাইমেনশনটা হচ্ছে আমাদের বি ছিল। তো ছোট ডাইমেনশনটাকে আমরা এ ধরবো, বড় ডাইমেনশনটাকে বি ধরবো। তো ছোট ডাইমেনশন বরাবর নেগেটিভ মোমেন্ট কত হবে, অর্থাৎ ছোট ডাইমেনশন বরাবর নেগেটিভ মোমেন্টের ফর্মুলা হচ্ছে আমাদের, বা মোমেন্টই নয়, সহজ ফর্মুলা হচ্ছে CA WA স্কয়ার। এটা এই ডিরেকশন বরাবর যদি আমরা মোমেন্ট ধরি। এখন CA হচ্ছে একটা কোএফিশিয়েন্ট, স্ল্যাব কোএফিশিয়েন্ট। এই স্ল্যাব কোএফিশিয়েন্ট আমরা হচ্ছে স্ল্যাবের এই রেশিও থেকে পাবো। রেশিওটা হচ্ছে আমাদের M, স্ল্যাব কোএফিশিয়েন্টের রেশিও M থেকে পাবো। তো M নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আমাদের A/B। তো আমাদের ছোট ডাইমেনশন বাই বড় ডাইমেনশন যদি ভাগ করি আমরা 12/16, তার মানে হচ্ছে 0.75 আসতেছে। তো এই যে এই 0.75 রেশিও, এই রেশিওর উপরে প্যানেল রেশিও, এই প্যানেলের ডাইমেনশনের রেশিও থেকে আমরা হচ্ছে আমাদের এখান থেকে কোএফিশিয়েন্টগুলো সিলেক্ট করব, যেটা BNBC বিষয়েও চার্ট দেওয়া আছে বা আপনি নেটে দেখলেও পাবেন। আমি একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। আর ডব্লিউটা হচ্ছে আমাদের ওয়েট বা লোড আর কি, লোড ওয়েট না, সরি, লোড হচ্ছে লোড। এটা হচ্ছে আমাদের যখন MA মানে হচ্ছে এ ডিরেকশনের লোড, বি হচ্ছে বি এর ক্ষেত্রে লোড। তো নেগেটিভ মোমেন্ট MA এর ক্ষেত্রে হচ্ছে আমাদের তাহলে কি হবে, CA WA হোল স্কয়ার। এর যদি আমরা দেখি তাহলে কত হইতেছি, CA কোএফিশিয়েন্ট লাগবে আমাদের, কোএফিশিয়েন্টের মান হচ্ছে 0.75। নেগেটিভ মোমেন্টের চার্ট থেকে আমরা পাবো, আমরা যদি BNBC দেখি, BNBC টেবিল নাম্বার যদি দেখেন, যে এখানে আমাদের BNBCর টেবিল যদি 6.6.8-এ যাই তাহলে আমরা নেগেটিভ মোমেন্টের চার্ট পাবো একটা। এখান থেকে আমাদের M এর রেশিও অর্থাৎ স্প্যান রেশিও
এল এ বাই এল বি, যেটা আমি দেখাইলাম একটু আগে, যে আমাদের এ ডিরেকশন নেগেটিভ মোমেন্ট, বি ডিরেকশন নেগেটিভ মোমেন্ট। তো আমাদের রেশিও আসছে কত 0.75। তো এখান থেকে 0.75 এর ঘরে যায় 7.5। আর আমাদের দেখতে হবে আমাদের এই যে স্ল্যাবের কেসটা কোন কেসের মধ্যে পড়ছে, আমাদের স্ল্যাবটা কোন কেসের মধ্যে পড়ছে। যদি আমরা আমাদের ফিগারে যাই, এইখানে যদি আমরা আমাদের ফিগারে দেখি, এইখানে আমাদের এই দিকে হচ্ছে কন্টিনিউয়াস এজ আর এই দিকে হচ্ছে আমাদের স্ল্যাবের শেষ, মানে ডিসকন্টিনিউয়াস এজ। তো এই কন্ডিশনটা আসলে কত নাম্বার কেজে পড়ছে, আমরা যদি একটু নিচের দিকে আসি, বিএনবিসির চার্টে যাই, এইখান থেকে গেলে আমরা দেখতে পাই এটা হচ্ছে আমাদের কেস 4, অর্থাৎ দুই দিকে কন্টিনিউয়াস আর দুই দিকে ডিসকন্টিনিউয়াস। তো কেস 4 এর সাপেক্ষে যখন আমাদের স্প্যান রেশিও 0.75 হয়, তখন হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট 0.76 আর হচ্ছে 0.24। নেগেটিভ মোমেন্ট এ ডিরেকশন বরাবর 0.076 আর বি ডিরেকশন বরাবর 0.024। তো আমরা আমাদের চার্ট থেকে সি এর ভ্যালু পাইছি, সি এর ভ্যালু হচ্ছে আমাদের 0.076। আর এখান থেকে আমাদের ওয়েট, টোটাল ওয়েটটা হচ্ছে ডব্লিউ। তো ডব্লিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 223.4 পিএসএফ। পিএসএফ থেকে যদি আমরা কেএসএফ এ নেই 0.223 কেএসএফ। আর এ ডিরেকশন বরাবর এরিয়া, এই ডিরেকশন বরাবর এরিয়া মানে ছোট ডিরেকশন হচ্ছে আমাদের লেন্থ ছিল 12, তার মানে হচ্ছে 12 স্কয়ার। তো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে পাই হচ্ছে 2.44 কিপ ফিট। যেহেতু মোমেন্ট অবশ্যই হচ্ছে কিপ ফিটে আসবে। তো এটা ইজিলি এখানে কেএসএফ ছিল, কেএসএফ আর এখানে ফিট স্কয়ার, এখান থেকে তিনটা ফিট কিউব, দুইটা ছিল আর এখানে দুইটা। তো এখান থেকে হিসাব করলে আমাদের এখানে কেএসএফ এ পাইছি। তো কেএসএফ এর কিপ পার স্কয়ার ফিট স্কয়ার, আর এখান থেকে হিসাব করলে মোটামুটি আমাদের হচ্ছে 2.44 কিপ পার ফিটে আসে। তো আমরা যেহেতু 1 ফিট স্ট্রিপের জন্য আসলে এগুলো করতেছি, তো এই জন্য পার ফিট কিপ ফিট। এরপরে নেগেটিভ মোমেন্ট আমাদের বি ডিরেকশন বরাবর বা মোমেন্ট অ্যাট বি, সেম একই ফর্মুলা, সি বি ডব্লিউ বি স্কোয়ার। তো সি বি কোএফিসিয়েন্ট, তো আমরা কোএফিসিয়েন্ট আগে যে দেখে আসছিলাম 0.024। ওয়েট, লোড, ডব্লিউ মানে হচ্ছে এখান থেকে আমাদের লোড যদি কেএসএফ নেই 0.223 ইন্টু 16 স্কোয়ার সমান হচ্ছে 1.37 কিপ ফিট। তারপরে এই তো গেল আমাদের হচ্ছে নেগেটিভ মোমেন্ট। তো আমরা যদি এখন পজিটিভ মোমেন্ট ক্যালকুলেশন করি, তো পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে। পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে যদি আমরা পজিটিভ এ ডিরেকশন বরাবর কনসিডার করি, তাহলে আমাদের এইখান থেকে পজিটিভের ডেড লোডের জন্য এবং লাইভ লোডের জন্য আলাদা আলাদা হিসাব করতে হয়। অর্থাৎ সিএ ডব্লিউ এ স্কোয়ার, এটা হচ্ছে পজিটিভ, প্লাস সিএ ডব্লিউ এখান থেকে হচ্ছে ডেড লোড, ডব্লিউ ডেড লোড প্লাস সিএ ডব্লিউ লাইভ লোড এ স্কোয়ার। যদি ভ্যালু বসাই, তো আমরা এই সি এর ভ্যালুটা পজিটিভ মোমেন্টের জন্য পজিটিভ কোএফিসিয়েন্টের চার্ট থেকে পাবো। তো চার্টটা যদি আপনারা দেখেন, তো এখান থেকে আমি চার্টটা আপনাদেরকে দেখাইতেছি। তো এখান থেকে চার্টটা দেখলে পাবেন কোএফিসিয়েন্ট ফর ডেড লোড পজিটিভ মোমেন্টস ইন স্ল্যাব, পরের পেজেই আছে, এবং এটা আপনারা পাবেন হচ্ছে বিএনবিসির চ্যাপ্টার 6, এই পার্ট 6 চ্যাপ্টার 6 পার্ট 6 এর চ্যাপ্টার 6, অর্থাৎ স্ট্রেংথ ডিজাইন অফ রেইনফোর্স কনক্রিট এর আন্ডারে নিচের দিকে গেলে হচ্ছে আপনারা পাবেন 2A স্ল্যাব সিস্টেম 6.5 চ্যাপ্টার 6 এর 6.5 আর্টিকেলে যদি যান, এইখানে হচ্ছে আপনারা এই কোএফিসিয়েন্ট মেথড বা 2A স্ল্যাব ডিজাইনের এই ফর্মুলাটা পাবেন।
এরপরে এখান থেকে সেম আমাদের এখানে কেস 4 তো কেস 4 হওয়ার কারণে কেস 4 এর ক্ষেত্রে আমাদের স্প্যান রেশিও হচ্ছে 0.75 তাহলে ডেড লোডের জন্য কত পাইতেছি আমরা ডেড লোডের জন্য পাইতেছি এ ডিরেকশন বরাবর 0.043 আর বি ডিরেকশন বরাবর 0.013 বি ডিরেকশনের হিসাব যেহেতু আমরা এখন করতেছি না এই জন্য আমরা বি এরটা এখন মনে রাখতেছি না বা এটা দেখে রাখেন এই জিনিসটা আপনারা লিখে রাখতে পারেন এইটা হিসাব হবে আর কোএফিশিয়েন্ট ফর লাইভ পজিটিভ মোমেন্টস ইন স্ল্যাব তার মানে হচ্ছে যে এই হচ্ছে আমাদের ফর্মুলা সিএ ডব্লিউ মানে হচ্ছে ওয়েট ও ডব্লিউ লাইভ লোডের জন্য তারপরে হচ্ছে বি ডিরেকশন বরাবর হলে বি এ ডিরেকশন বরাবর এর ক্ষেত্রফল তো এক্ষেত্রে হোয়ার ডব্লিউ হচ্ছে ইউনিফর্ম লাইভ লোড পার ইউনিট এরিয়া এখানে খুব সুন্দরভাবেই বলে দিয়েছে বিএনডিতে আপনি এইটা যদি ফলো করেন আপনি ইজিলি হচ্ছে ক্যালকুলেশন করতে পারবেন তো এখান থেকে 0.75 এ গেলে আমাদের আসে কেস 4 এর ক্ষেত্রে 0.05 টু 0.016 এই হচ্ছে আমাদের কাজ তাহলে আমরা এখান থেকে বসাই 0.043 ইনটু ডব্লিউ আমাদের ডেড লোডের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্যাক্টর করলে 155 আসে আর কি 155 আসে ফ্যাক্টর করলে 1.4 ইনটু 111 করলে আসে হচ্ছে আমাদের 155 আসে হিসাব করে আপনারা দেখতে পারেন ডেড লোডের ফ্যাক্টর ডেড লোড আর কি 155 পিএসএফ আসে তারপরে হচ্ছে আমাদের এ ডিরেকশন বরাবর হচ্ছে 12 স্কয়ার প্লাস সিএ লাইভ লোডের ক্ষেত্রে আমরা হচ্ছে কোএফিশিয়েন্ট পাইছিলাম হচ্ছে 0.052 ইনটু আর লাইভ লোড টোটাল ফ্যাক্টর লাইভ লোড হচ্ছে 0.68 আসে আর কি তো এটা করলে আমাদের 0.68 এটা হচ্ছে আমাদের গুণ চিহ্ন হবে গুণ 12 স্কয়ার তো এখান থেকে আমরা যদি হিসাব করি 1 ফিটের জন্য আমরা পাইতেছি 1.46 কিউব ফিট সেম একইভাবে হচ্ছে আমরা যদি একইভাবে ফর্মুলা ইউজ করি তাহলে আমরা এখান থেকে এমবি পাবো এমবি এর ভ্যালু আসবে হচ্ছে 0.79 কিউব ফিট তারপরে আমাদের মোমেন্ট যখন ক্যালকুলেশন হয়ে গেল তো মোমেন্ট ক্যালকুলেশন হইলে আমাদের জন্য এখানে ডেপথ চেক দিতে হবে যে আমাদের এই ডেপথটা ঠিক আছে কিনা তার মানে আমাদের 4 নাম্বার স্টেপ 4টা হচ্ছে আমাদের ডেপথ চেক দেখতে হবে যে আমাদের ডেপথটা ঠিক আছে কিনা ডেপথ চেক দেওয়ার জন্য আমাদের মিনিমাম স্টিল রেশিও এসিআই কোড অনুযায়ী দেখতে হবে মিনিমাম স্টিল রেশিও as per ACI code অনুযায়ী আমাদের মিনিমাম না এখানে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করব মিনিমাম রো ম্যাক্স এর ফর্মুলা হচ্ছে আমাদের 0.75 ইনটু 0.85 বিটা 1 ইনটু f prime c ডিভাইডেড বাই fy তারপরে হচ্ছে আমাদের 87,000 divided by 87,000 plus fy তো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আসবে হচ্ছে 0.85 ইনটু আমাদের এখানে বিটা 1 এর ভ্যালু আমরা এটা এসিআই কোডের মধ্যেই পাবো বিটা কোএফিশিয়েন্টের একটা কোএফিশিয়েন্ট সেই কোএফিশিয়েন্টের ভ্যালু হচ্ছে আমাদের স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে 0.85 আর আমরা কনক্রিটের স্ট্রেংথ ইউজ করতেছি হচ্ছে 4000 এটা হচ্ছে আসলে এই স্ট্রেংথের উপর নির্ভর করে এই বিটা 1 এর ভ্যালু চেঞ্জ হয় তো এখানে আমাদের 4000 psi এর জন্য 0.85 তারপরে হচ্ছে আমাদের
কনক্রিটের স্ট্রেংথ স্টিলের স্ট্রেংথ ইউজ করছিলাম হচ্ছে আমরা 60,000 ইন্টু 87,000 ডিভাইডেড বাই 87,000 প্লাস এফওয়াইটা হচ্ছে আমাদের 60,000। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি রো ম্যাক্স হচ্ছে 0.0214 ইঞ্চি স্কোয়ার। কিন্তু আসলে ইঞ্চি স্কোয়ার রো এর ভ্যালু বা স্টিলের রেশিও যেহেতু এটা এখন একক থাকবে না, আসলে এটা হচ্ছে একটা রেশিওর আবার একক থাকবে কেন? রেশিওর একক থাকবে না, রেশিও তো জাস্ট দুইটা ইউনিটকে আমার মিনিমাইজ করে ফেলে। এখানে 0.0214। তো তাহলে আমাদের মিনিমাম ইফেক্টিভ ডেপথ, তো ডেপথ নির্ণয়ের ফর্মুলা আমরা ইউজ করি। তো আগে এটা কেন নির্ণয় করলাম, যখন আমরা ডেপথের ফর্মুলা বসাবো তখন হচ্ছে আমাদের এই রো এর ভ্যালুটা লাগবে। তো আমাদের ফর্মুলা হচ্ছে ডি স্কোয়ার ডেপথ ইফেক্টিভ ডেপথ মিনিমাম ইফেক্টিভ ডেপথ ফর ম্যাক্সিমাম স্টিল রেশিও, ম্যাক্সিমাম স্টিল রেশিও। ম্যাক্সিমাম স্টিল রেশিওর জন্য আমাদের মিনিমাম ডেপথের ফর্মুলা হচ্ছে MU ডিভাইডেড বাই পাই রো FY B 1 minus 0.59 রো FY ডিভাইডেড বাই A prime C। তো এখান থেকে যদি দেখি আমাদের এই মোমেন্টটা আলটিমেট মোমেন্ট বা ম্যাক্সিমাম মোমেন্ট, তো আমরা নেগেটিভ মোমেন্টে পজিটিভ যাই হোক না কেন, এখান থেকে যদি আমরা দেখি আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট আসছিল হচ্ছে 2.44 কিপ ফিট ম্যাক্সিমাম মোমেন্ট আসছিল। তো এখান থেকে আমরা যদি ভ্যালু বসাই 2.44 ডিভাইডেড বাই পায়ের ভ্যালু, যেহেতু কনক্রিট ইউজ করতেছি 0.9 পায়ের ভ্যালু, তারপরে রো হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্টিল রেশিও পাইছি 0.0214 ইন্টু আমাদের FY এর ভ্যালু জানা 60,000, তারপরে বি হচ্ছে আমরা 1 ফিটের জন্য কনসিডার করতেছি, তার মানে হচ্ছে 12 ইঞ্চি, তারপরে 1 minus 0.059 ইন্টু রো হচ্ছে 0.0214 ইন্টু FY হচ্ছে আমাদের 60,000, FC প্রাইম হচ্ছে আমাদের 4000 PSI কনক্রিট ইউজ করছি আমরা। এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, তারপরে 2.60 ইঞ্চ আসে হচ্ছে আমাদের ক্যালকুলেশন থেকে। তার মানে ইফেক্টিভ ডেপথ ডি ইকুয়াল 2.60 ইঞ্চি, যা হচ্ছে আমাদের স্ল্যাবের থিকনেস ছিল 4.1 থেকে যদি আমরা স্ল্যাবের টপের আমাদের ইফেক্টিভ ডেপথটা হচ্ছে স্ল্যাবের টপ থেকে আমাদের বটম যে রড আছে, বটম রডের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ। তো এখান থেকে আমরা 3/4 ইঞ্চি আর হচ্ছে 11 mm যদি রড থাকে, তো রডের ক্ষেত্রে মোটামুটি আমরা হিসাব করে 1 ইঞ্চির মতো ধরতে পারি। এখান থেকে আর কি 1 ইঞ্চির মতো আমরা হচ্ছে কাভার ধরতে পারি এখান থেকে। তো 1 ইঞ্চি যদি আমি বিয়োগ করি তাও দেখতেছি কত, 3.5 ইঞ্চি। তার মানে আমাদের যে ভ্যালু পাইলাম 2.60 কার থেকে কম হইতে হবে, আমাদের এই ইফেক্টিভ ডেপথ আমরা নর্মাল যে ক্যালকুলেশন করি তার থেকে কম হইতে হবে আমাদের ম্যাক্সিমাম স্টিল রেশিওর জন্য যেই হচ্ছে মিনিমাম ইফেক্টিভ ডেপথ, এটা হচ্ছে কম হইতে হবে। যদি কম হয় তার মানে আমাদের এটা ওকে আছে, তার মানে আমাদের এই অংশটা ওকে আছে। এই অংশ ওকে হইলে আমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তার মানে আমাদের ডেপথ ওকে পাইলে আমরা এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন রিইনফোর্সমেন্টের ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা নেক্সট ভিডিওতে রিইনফোর্সমেন্টের ক্যালকুলেশন এবং এর হচ্ছে ডিটেইলিংটা করে ফেলবো।
আজকে এই ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন।